ফুল জমে জমে পাথর হয়, মালাগুলো সরিয়ে নাও, আমার লাগছে। আজ এই মঞ্চে উপস্থিত দেশের ভোটের রাজনীতিতে যার স্ট্রাইক রেট বীরেন্দ্র সেহবাগের মতো, সেই শ্রদ্ধেয় সুনীল বানসাল, রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্চে উপস্থিত যিনি একসময় অপ্রাসঙ্গিক বিজেপিকে কার্যত রাস্তায় নামিয়েছিলেন, এবং আমাদের আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গডকরি ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিংয়ে যাকে দেখিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সভাপতিকে রাহুল সিনহার থেকে শিক্ষা নিতে হবে। উপস্থিত সেই রাহুল সিনহা। মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সভাপতি আমি বলতে চাই না, কারণ সভাপতি একটা বহমানতা, যার অস্তিত্ব, যার ব্যক্তিত্ব এখন দলের মধ্যে বর্তমান, ডক্টর সুকান্ত মজুমদার। আমাদের দীর্ঘদিনের পরিবারের সদস্য, বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করা শ্রদ্ধেয় শ্রী প্রতাপ ব্যানার্জি, যিনি আয়োজন এখানে উপস্থিত ভাই অমিতাভ চক্রবর্তী, আর যারা আজকের সুনীল বানসালজির এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এখানে উপস্থিত হয়েছেন, শ্রী রাজকমল পাঠক, শ্রী রাজু ব্যানার্জি, শ্রী রিতেশ তিওয়ারি, আরো যারা আছেন, প্রত্যেকের নাম বলা যাচ্ছে না। আর যারা এখানে আছেন তারা প্রত্যেকেই বিজেপি, যারা আমার আগে থেকে সংগঠনের সঙ্গে আছেন। আমার সামনে সুশান্ত পাল বসে আছেন, কর্নেল সব্যসাচী বাগচি আছেন, কাদের নাম বলবো? প্রত্যেকেই তো বিজেপি আছে, আর বিজেপি ছিলেন। কোন টিচার, শিক্ষকের কোনোদিন কোনো রিটায়ারমেন্ট হয় না, কোন ডাক্তারের কোনোদিন রিটায়ারমেন্ট হয় না, কোন উকিলের কোনো সময় রিটায়ারমেন্ট হয় না, যত দিন যায় ফিস বাড়ে। সেরকম রাজনৈতিক কর্মীরও কোনো রিটায়ারমেন্ট নেই। আজকে মনুষ্যকুলের এমন এক অসামান্য ব্যক্তিত্বকে সামনে রেখে এখানে আমরা সমবেত হয়েছি, যে তার সম্পর্কে কিছু বলার মতো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা উচ্চতা কোনোটাই আমার নেই। কিন্তু আমরা অটলজিকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, তাকে প্রণাম করেছি, তার কথা শুনেছি। তার বক্তব্যের খণ্ডিত খণ্ডিত কিছু অংশ এখনো আমাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছে। যারা আপনারা এখানে বসেছেন, অনেকেই আছেন এখানে আমি দেখছি, যারা এখনো রাজনীতিতে সক্রিয়, যারা হয়তো দলের কয়েকজন আছেন এরকম মন্ডল স্তরে, জেলা স্তরে, তারা দলের পদাধিকারী, এসআইআর এর জন্য কাজ করছেন, মেম্বারশিপে কাজ করেছেন দায়িত্ব নিয়ে, কিন্তু আজকের বৈঠকে তারা উপস্থিত হয়েছেন যে কোনো আবেগের কারণে। আমাদের দল 3 বছর অন্তরে সভাপতি পরিবর্তন করে, কমিটি পরিবর্তন করে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে এটা বলার অপেক্ষা রাখে না যে যখন নতুন কমিটি হয়, আগের কমিটির কিছু মানুষ সেখান থেকে বাদ যান, কিন্তু দল থেকে বাদ পড়ে। সংবাদ মাধ্যম একটা ন্যারেটিভ তৈরি করছে, এবং সেটা যত দিন যাবে আরো বাড়বে, যে নতুন পুরনোর দ্বন্দ্ব। নতুন পুরনোর যদি দ্বন্দ্ব হতো, তাহলে উপরে যারা বসে আছেন আর সামনে যারা বসে আছেন, বা যারা বক্তব্য শুনছেন, বা এখনো হলে যারা ঢুকতে পারেননি, বাইরে যত আমাদের বিজেপির পুরনো কার্যকর্তা আছেন, যারা কেউ সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন তারা বাইরে আছেন,
কেউ 6 ঘন্টার ট্রেন জার্নি বাসে এসেছেন, তারা আছেন 8 ঘন্টায় বাসে আছেন। একটা অসম্ভবের মধ্যে আপনারা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন। রঞ্জিত ভৌমিক মঞ্চে এলেন, অতিবাম রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি 80 সাল থেকে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। এই যে আজ সকালে নরেশ কোঙ্গারের সঙ্গে দেখা হল, নরেশদাও অতিবাম রাজনীতি করতেন, অত্যন্ত ভালো বক্তা, এবং তার পলিটিক্যাল বিশ্লেষণ নিঃসন্দেহে তিনি যেগুলো বলেন সেটাই হয়। নরেশদাও আজকে এসেছেন। কিন্তু যখন আপনারা দলে এসেছিলেন তখন জানতেন তো পরাজয় নিশ্চিত, জমানত বাজেয়াপ্ত হবেই। তাও কিন্তু আমরা দিনের পর দিন কাজ করেছি একটা জিনিস জেনে, যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে দলের সদস্য করেছিলেন হরিপদ ভারতী, আচার্য দেবপ্রসাদ ঘোষ, শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক মৃত্যুর পর যিনি সর্বভারতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, অটল বিহারী বাজপেয়ী তাদের সম্পর্কে কি কথা বলতেন? অটল বিহারী বাজপেয়ী আমাদের সামনে বসে বলছেন, আমি ছিলাম, রাহুলদা ছিলাম। তার শ্রদ্ধা কিরকম ছিল পশ্চিমবঙ্গের আমাদের সভাপতির প্রতি? अटल जी बोलছেন যে हम भाषण देते देते थोड़ा पॉज देते हैं, इसलिए देते हैं जो मेरा शब्द की स्तर न गिर जाए। लेकिन हरिपद बाबू वो एक ही स्पीड, एक ही भाषण और तद्भव तत्सम शब्द का इतना प्रयोग जो कोई भी हिंदी भाषी उसका भाषण समझ लेंगे। इस ध्रुवीकरण की राजनीति इतना जहरीला और खतरनाक होता है जो बड़े बड़े हस्तियों को भी दरकिनार करके रख देता है। इस देश की दुर्भाग्य है जो हरिपद बाबू को भारत की संसद को भी सुन नहीं पाए। तार সম্পর্কে অটল বিহারী বাজপেয়ীর এই ছিল বক্তব্য। আমরা প্রথম ব্রিগেড করেছি, ব্রিগেডের ওপরে আমি ভলান্টিয়ার হিসেবে দাঁড়িয়ে আছি। রাহুল দা আমাদের সভাপতি ছিলেন, আমরা সবাই ভলান্টিয়ার। মঞ্চের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে খালি, আমাদের প্রথম ব্রিগেড। বিজেপি সাহস করে ব্রিগেড করেছে, মানুষ শুনে হাসাহাসি করছে, আমাদেরই নিজেদের আত্মবিশ্বাস নেই কি হবে, আমাদেরই ঘুম চলে গেছে। সেই ব্রিগেডের পরে রাহুল দা আমাকে বলেছিল, শ্রমিক আমি যত টাকায় ব্রিগেড আমরা করলাম, এটা যদি সিপিএমও জানতে পারে ওরা তদন্ত কমিটি বসিয়ে দেবে, এই টাকায় ব্রিগেড হয়? ওপর থেকে অটলজি বলছেন, अभी तक पश्चिम बंगाल की विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जो मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारे झंडी की हरियाली है। इन्हीं অটল বিহারী বাজপেয়ী যিনি বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছেন, যিনি তার নিজের জীবদ্দশায় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। 60-এর দশকে পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। অটল একজন তরুণ সাংসদ, তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন, আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে। শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহেরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন। চাঁচা ছোলা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পণ্ডিত জওহরলাল নেহেরুকে। বক্তৃতা শেষের পরে নেহেরু বলছেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে। বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে, তিনি লোক আশঙ্কায় ছিলেন। অটলজির সঙ্গে 8 ঘন্টা মিটিং এর পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব ভেবে এসেছিলাম, কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম। তিনি অটল বিহারী। 71-এর যুদ্ধ আমরা জিতলাম। 80,000-এর বেশি সৈন্য আমাদের হাতে বন্দী। সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন। সেদিন কিন্তু আমরা পিওকে নিতে পারিনি। আমাদের সিমলা এগ্রিমেন্ট 2রা জুলাই 1972 শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন।
জুলফিকার আলী ভুট্টোর সামনে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল, কিন্তু অটলজি লখনৌর একটি মাঠে যখন খবর এলো তখন দুটি শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে তার অবস্থান, हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিশ্বনাথ প্রতাপ সিং, তাকে জেতবার পর কলকাতায় একটা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা আয়োজন হয়েছিল আমাদের শহীদ মিনারে। মঞ্চে যারা বসেছিলেন ভারতবর্ষের প্রায় সর্বপ্রান্তের নেতারা, যে ছবি বারবার দেখায় জ্যোতি বসু সেদিন মঞ্চে ছিলেন, সঞ্জয় সিং ছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন, মঞ্চের পিছন দিকে বসেছিলেন অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু। কেন জানি না সেদিন জ্যোতি বসু খুব একটা সাবলীল বক্তৃতা দিলেন না। জ্যোতি বসু বাম এবং ধর্মনিরপেক্ষতার কথা বললেন। যে ছবি কংগ্রেসীরা বারবার দেখিয়েছে অতীতে, যে অটলজির সঙ্গে তারা হাত ধরেছেন, অটলজি বক্তৃতা শুরু করলেন। বক্তৃতার প্রথম শব্দই হলো এটা कि मैं अशोक सेन की आभारी हूं ये महती सभा में मुझे बुलाने के लिए। थोड़ी दिन पहले वो कांग्रेस से निकल कर आए हैं और मैं हाथ जोड़कर उसे यही विनती करूंगा फिर से कांग्रेस में वापस लौट के ना जाए। सन 75 में जो कांग्रेस छोड़कर आए थे, अगर वो फिर से कांग्रेस पे वापस नहीं गया होता तो इस देश का स्थिति कोई दूसरा ही दिखाई देता। काने हाथ दिलेन अशोक सेन সমস্ত দিক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বক্তৃতা করবেন। খালি একটা লাইনের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন আমাদের রাজনৈতিক অবস্থান, যে भ्रष्टाचार की कभी दक्षिण या वाम नहीं होता, भ्रष्टाचार केंद्र में होता है, मध्य में होता है, जहरीला नागिन की तरह होता है, उसे काट कर फेंक देना चाहिए। কেন্দ্রের সরকার তৈরি হয়েছে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার। একদিকে বামপন্থীদের নিঃশর্ত সমর্থন, অন্যদিকে বিজেপির শর্ত সাপেক্ষ সমর্থন। অটলজি বক্তৃতা করছেন। आडवाणी जी कोनों दिन अटल जी परे वक्तृता करते ना, बोलते अटल जी का भाषण हो जाने का बाद हमारा भाषण सुनने के लिए कौन रहेगा, इसलिए सब अध्यक्ष पहले बोलेंगे, उसके बाद अटल जी बोलेंगे। अटल जी प्रथम शुरू करलेन, আমাদের অনেকেরই মনে ছিল না, उन्हीं शुरू करलेन अस्त्र लेकर जो अस्त्र के खिलाफ युद्ध करते हैं और बाद में जो विजयश्री का वरदान मिलता है लोग उसे वीर कहते हैं, और जो अस्त्र शस्त्र का खिलाफ निरस्त्र होकर युद्ध करते हैं और बाद में उसका ललाट पर विजयश्री का टीका लग जाता है लोग उसे महावीर कहते हैं। आज वो महावीर के जन्म जाएंगे। তিনি তার অবশ্য রাজনীতিটাকে বোঝাচ্ছেন। তিনি বলে पिछले चुनाव में एक आम मंथन हुआ था, वो मंथन से एक माखन निकाला है, माखन अभी छीके पर है और छीके का नीचे एक बिल्ली बैठा हुआ है। वो बिल्ली सोच रहे है ये कब छीका टूटे हम माखन लेकर भाग जाए। अगर बिल्ली का नजर छीके पर है तो हमारा नजर बिल्ली और छीका दोनों पर है, अगर टूट भी गया उसका माखन लेकर जाने नहीं गया। ठीक এমনই একটা অপ্রাসঙ্গিক সময়। এখানে যারা বসে আছেন অনেকেই, সেদিন আমরা বম্বে অধিবেশনে গিয়েছিলাম, 11 কিলোমিটার রাস্তা আমরা মিছিল করেছিলাম, আমি স্লোগান দিয়েছিলাম মনে আছে। বম্বে রেস কোর্সে 4.5 লক্ষ মানুষ এর ঐতিহাসিক সম্মেলন। আয়োজক ছিলেন স্বর্গীয় প্রমোদ মহাজন। রাত্রিবেলা বক্তৃতা, আমরা যখন বক্তৃতা শুনছি আমার পাশে আমি আর বিদ্যাসাগর মন্ত্রী এক জায়গায় বসেছিলাম। আমার মনে আছে বক্তৃতা যখন শুরু হলো তখন একটা সারা দেশ জুড়ে চলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লৌহ মানব বলে যাকে তুলে ধরা হয়েছিল তখন আমাদের শ্রদ্ধেয় আডবাণীজিকে, উনি হবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছায়া দেখা যায়, তিনি হবেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু দুজনের মধ্যে কি আত্মিক যোগাযোগ। আডবাণীজি বক্তৃতা করছেন, বক্তৃতার শেষে হঠাৎ আডবাণীজি বলে দিলেন সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া জানেন পরবর্তী প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, যে महान परिवर्तन इस देश के दरवाजे पर दस्तक दे रहे हैं, कांग्रेस सत्ता से जा रहे हैं और भाजपा सत्ता में आ रहे हैं और आने वाला काल की प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी बन रहे हैं। মুহূর্তের জন্য আমরা দেখলাম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। তারপরে উত্তাল হয়ে গেল গোটা মাঠ, সেই পুরনো স্লোগান ঘাস কা রোটি খাएंगे अटल को पीएम बनाएंगे। देश का नेता कैसा हो, अटल बिहारी वाजपेयी जैसा हो। কিন্তু অটলজি যে বক্তৃতা করলেন তারপরে অটলজির বক্তৃতা ছিল অসাধারণ।
अडवाणी जी ने जो काम किया वो ठीक नहीं किया।